শুভেচ্ছা সবাইকে আর টিভির বিশেষ আলোচনা টেলিটক 3G কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, 2021 সালের মধ্যে মধ্য আয়ের দেশে যেতে হলে সবার আগে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যক্তির জীবন থেকে শুরু করে পুরো রাষ্ট্রের অর্থনীতির ভবিষ্যৎ হাঁটছে এক অনিশ্চয়তার পথে। স্বাধীনতার পরে এতগুলো বছর পার করবার পরেও রাজনৈতিক স্থিতিশীল পরিবেশের নিশ্চয়তা দিতে না পারার ব্যর্থতা আমাদের সকলের। অথচ নিশ্চিত ভবিষ্যৎ বিনির্মাণের স্বপ্ন নিয়েই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা। স্বাধীনতা পরবর্তী সময়ে অনেকগুলো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু কাটেনি রাজনৈতিক অনিশ্চয়তা। কেন এতদিনেও প্রতিষ্ঠিত হলো না শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ? কেমন রাজনৈতিক পরিবেশ দেখতে চাই আমরা? দর্শক, এই প্রশ্নগুলোকে সামনে রেখেই আজ আমরা আলোচনা করব স্থিতিশীল রাজনীতি ও শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে করণীয় নিয়ে। আমাদের সাথে আছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, আছেন সরকার দলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন, আছেন বাসদের কেন্দ্রীয় নেতা রাজিকুজ্জামান রতন, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, আছেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য জেবা আমিনা খান এবং বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহিবী চৌধুরী। দর্শক, চাইলে আপনিও আমাদের সাথে আলোচনায় যোগ দিতে পারেন, জানাতে পারেন আপনার বাংলাদেশ ভাবনা, করতে পারেন প্রশ্ন। এই জন্য আমাদের ফোন করুন টেলিভিশনের স্ক্রিনে দেখানো নম্বরে। যাচ্ছি মূল আলোচনায়। জনাব মাহি, আপনাকে দিয়ে আজকের আলোচনা আমরা শুরু করছি। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে একটি স্থায়ী রাজনৈতিক স্থিতিশীলতার প্রয়োজন। বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা আছে, কিন্তু অনিশ্চয়তা দূর হচ্ছে না। কেন অনিশ্চয়তা দূর হচ্ছে না? এর কারণ কি বলে আপনি মনে করছেন? থ্যাংক ইউ। আমি আসলে রেডি ছিলাম যে আমাকে দিয়ে শুরু হবে। ঠিক আছে, আমাকে যেটা মনে হয় যে আমি দুটো জায়গায় না, অ্যাবসলিউটলি রাইট, আমি দুটো জায়গায় একটু বলতে চাই। আগে এক নম্বর, আপনি আপনার একেবারে সূচনাতে যে মধ্য আয়ের দেশের যে কথা বলছেন 2021 সালের মধ্যে, আমার এই জিনিসটা আমরা বারবার বলছি, এটা কিন্তু কোনো মিনিং নাই আসলে। এই যে মিনিংলেস কথা আমরা বলছি, আমরা বলতে চাচ্ছি যে আমরা পার ক্যাপিটা ইনকামকে একটা লেভেলে নিতে চাই। দ্যাট ইউ ক্যান সে, বাট মধ্য আয়ের দেশের যে সংজ্ঞা জাতিসংঘ দিয়েছে সেখানে কিন্তু শুধু পার ক্যাপিটা ইনকাম ইজ নট দি অনলি থিং। এখানে আপনাকে দেখতে হবে যে আপনি মধ্য আয়ের দেশ হতে হলে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে হবে, এক নম্বর। দেয়ার হ্যাজ টু বি রুল অফ ল। কারণ অনেক দেশ আছে পৃথিবীতে এখনো শুধুমাত্র অর্থনৈতিক, আমরা এই সংজ্ঞা দিলে চলবে না। এভরি টাইম আমাদের অনেক সিনিয়র পর্যায়ের নেতা নেতা যখন বাইরে গিয়ে বারবার বলছেন আমরা মধ্য আয়ের দেশে পরিণত হবো, ইটস নট ট্রু। আপনি বলতে চাচ্ছেন আমাদের অর্থনৈতিক জায়গায় পার ক্যাপিটা আমরা একটা লেভেলে নিতে চাই, ইজ ওয়ান থিং। বাট যখন আমরা বলছি মধ্য আয়ের দেশ হিসেবে আপনাকে রেকগনিশন দেবে যখন জাতিসংঘ, তখন আপনাকে আমাদের যে মিলেনিয়াম গোলগুলো রিচ করতে হবে সেটা করতে হবে। আপনি আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করেছেন কিনা, আপনার মিনিমাম আমাদের যে শিক্ষার হার সেখানে মিনিমাম একটা লেভেলে নিয়েছেন কিনা, অনেকগুলো মিলিয়ে আমাদের করতে গেলে 2021-এর মধ্যে ইটস এ ভেরি ভেরি বিগ চ্যালেঞ্জ। আই ডোন্ট নো, সেটা করতে গেলে আপনার একটা পরিপূর্ণ প্ল্যান থাকতে হবে। আমার মনে হয় সরকার যেটা বলতে যাচ্ছে, দারিদ্রতার হার আমরা নিচে নামিয়ে আনতে পারবো কিনা এবং পার ক্যাপিটা ইনকামকে আমরা এক জায়গায় নিতে পারবো কিনা। লেটস স্টিক টু দ্যাট। মধ্য আয়ের দেশ হিসেবে রেকগনিশন পেতে গেলে দেয়ার ইজ আ লট মোর থিং দ্যাট ইউ হ্যাভ টু ডু। এটার কতখানি প্র্যাকটিক্যালিটি আছে, দ্যাটস অ্যানাদার ডিবেট। সেকেন্ডলি, আপনি বলছেন যে স্থিতিশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা এক নম্বরে প্রয়োজন। আমি কিন্তু এর আগে বলবো এর চেয়ে সবচেয়ে বেশি প্রয়োজন দ্য পলিটিক্যাল উইল। যারা সরকারে থাকবেন, যারা দেশ পরিচালনা করবেন, তাদের রাজনৈতিক সদিচ্ছা আছে কিনা, এক নম্বর সুশাসন নিশ্চিত করবার জন্য, 2 নম্বর অর্থনৈতিক উন্নয়নের জন্য, 3 নম্বর আইনের শাসন প্রতিষ্ঠা করবার জন্য, 4 নম্বর দুর্নীতি দমনের জন্য। রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে তাহলে কিন্তু আসলে নাথিং ইজ গোয়িং টু ওয়ার্ক। এই জায়গাটা আমার মনে হয় স্থিতিশীলতা তখনই আসবে আপনি, দ্য রিজন আই সেড ইট, আপনি স্থিতিশীলতা চান কিনা। আপনি বিরোধী দল বলে কেউ বেঁচে থাকুক, রাজনীতিতে সক্রিয় থাকুক, আপনি চান কিনা। আপনি সমালোচনা সহ্য করার মতো মানসিকতা যাদের থাকবে তাদেরকে এম্পাওয়ার করতে চান কিনা। ডু ইউ হ্যাভ দ্য উইল? ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য উইল, স্থিতিশীলতা আসবে না, গণতন্ত্র আসবে না। তো আমার কাছে মনে হয় যে আমরা যখন গণতন্ত্র নিয়ে কথা বলি, আমরা যখন উন্নয়ন নিয়ে কথা বলি, আমরা যখন স্থিতিশীলতা নিয়ে কথা বলি, ফার্স্ট যারা সরকারে থাকবেন তাদেরকে প্রমাণ করতে হবে ইয়েস উই হ্যাভ দ্য পলিটিক্যাল উইল। এবং আজকে জনগণের সামনে জবাবদিহিতা, গণতন্ত্রের কথা এই জন্যই বলি, জবাবদিহিতা নিশ্চিত করতে গেলে যারা সরকারে আছেন, যারা ক্ষমতায় আছেন, আজকে তাদেরকে প্রমাণ করতে হবে, আজকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে
কোটি কোটি দর্শকের সামনে ওনাদের বক্তব্যের মাধ্যমে প্রমাণ করতে হবে ইয়েস আমাদের রাজনৈতিক সদিচ্ছা আছে, আমি বারবার বলছি সদিচ্ছা আছে, আমরা গণতন্ত্র দিতে চাই, আমরা উন্নয়ন দিতে চাই। এটা প্রমাণ ওনারা যখন করবেন তখন আমরা অবশ্যই এই বিষয়ে আমাদের বক্তব্য রাখবো। তবে আমার কাছে মনে হয় মূল সমস্যাটা ওই জায়গায়, রাজনৈতিক সদিচ্ছার অভাব। জি, আপনার কাছে আবার আসবো। জনাব নূর ইসলাম সুজন, এইমাত্র মাহিবী চৌধুরী বেশ কিছু সূচকের কথা বলেছেন এবং 2021 সালের মধ্যে মধ্য আয়ের দেশে যেতে হলে যে অর্জনগুলো কিংবা যে সূচকগুলোর কথা বলেছে সেই জায়গাটা আপনি কিভাবে ডিফার করেন কিংবা আপনার মতামতটা আমরা জানতে চাচ্ছি। মাহিবী চৌধুরীর যে বক্তব্য, এটা সঙ্গে আমি একমত পোষণ করেও বলতে চাই যে উনি ভালো বলেছেন যে আমাদের যে মধ্যব্যয়ের দেশ, তাহলে আমাদের প্রথম প্রবলেম যেটা ছিল সেটা হলো আমাদের অর্থনৈতিক প্রবলেমটাই ছিল। বর্তমানে রাজনীতির প্রধান বিষয় হলো আপনার অর্থনীতি। তো অর্থনীতিকে পিছনে ফেলে আপনি এই যে সুশাসনের কথা যেগুলো বলছেন, এইটা আপনার খুব বেশি আপনার সাহায্য আপনাকে করবে না। তাহলে আপনার প্রধান লক্ষ্যই হলো আপনার অর্থনৈতিক একটি অগ্রগতি। এবং আমরা যদি আমাদের পিছনের দিকে পিছনে আমাদের তাকাতেই হবে, কারণ আমাদের ব্যাকগ্রাউন্ড কোনটা। আমরা যদি ধরে নিই 90 সালকেও যদি ধরে নিই যে 90 সালের পরে আমরা যে ধারায় যাচ্ছিলাম, সেটা হলো আমাদের সামনে ছিল একটা কেয়ারটেকার গভর্নমেন্ট। এবং এই কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে আমরা ইনশিওর করতে চেয়েছি যে অন্তপক্ষে সবারই একটা পার্টিসিপেশনই ইলেকশন হোক, এবং ইলেকশনের মাধ্যমে জনগণ তাদের যে ভোটাধিকার যেটা তারা, অর্থাৎ তাদের সরকার নির্বাচনের তাদের যে নিরপেক্ষভাবে তার নির্বাচন করবে সেইটা ইনশিওর করা। কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারেও আপনারা দেখবেন যে প্রত্যেকেই কিন্তু যারা, অর্থাৎ আমরা পরাজয়টাকে কখনো মেনে নিইনি। যখন 96 সালে যখন আওয়ামী লীগ এসেছে ক্ষমতায়, সে সময় যখন কারচুপির কথা বলা হয়েছে, 2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসছে তখনও কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কারচুপির কথা বলা হয়েছে। এটা কি একরকম কালচার? না না, মেনে না নেওয়া। কারণ আমরা এই কালচারের মধ্যে ছিলাম না। আমরা কি কালচারের মধ্যে ছিলাম? আমরা কালচারের মধ্যে ছিলাম যে বিশেষ করে 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করার পর আমরা সামরিক শাসনের মধ্য দিয়ে ক্ষমতা দখল। আমরা দেখেছি 1975 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। এই যে দল গঠন, যে সন্ত্রাস, এই যে আমরা বলি মানি ইজ নো প্রবলেম, যে কথাগুলি এইগুলো কিন্তু রাজনৈতিক এইটাই ছিল আপনার প্রধান ইয়ে। এবং এই যে কালচারটি, এটার মধ্য দিয়ে একটা সংস্কৃতি গড়ে উঠছে রাজনীতিতে, যেটার কারণে আমরা এই জায়গাগুলিকে আমরা গ্রহণ করতে পারিনি স্বাভাবিকভাবে। এবং যে কারণে 2000 এই যে আন্দোলনের কথা আমরা বলছি, 2008 সালের পরে যে আন্দোলনটা হয়েছে কেয়ারটেকার গভর্নমেন্টের দাবিতে, আজকে এই পরিস্থিতি কেন হয়েছে যে আজকে মানুষ পার্টিসিপেশন করছে না কেন আন্দোলনে? একটি মাত্র কারণে, কারণ আন্দোলন হয়েছে সব সময়, সেটা গণতান্ত্রিক শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণভাবে একটা সংস্কৃতি ছিল। কিন্তু এই আন্দোলনগুলো হয়েছে সহিংস। এবং আজকে আমরা বলছি 20 দলীয় ঐক্যজোট, তাদের সবার স্বার্থ কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল না। যুদ্ধাপরাধীদের বিচার যেমন সরকার করেছে, তাকে মুক্ত করার জন্য জামাত যেমন তার সহিংস আন্দোলনে এই সুযোগটা নিয়েছে, বিএনপি কিন্তু একইভাবে আজকে হেফাজতের যে আন্দোলন তার সমর্থন দিয়ে একটি সহিংস অবস্থাকে সমর্থন করেছে। অথচ বিএনপির এই যে লক্ষ লক্ষ, তারা 3 বার ক্ষমতায় ছিল, তাদের গ্রামে গঞ্জে এত বিপুল সমর্থন থাকার পরেও আস্তে আস্তে কিন্তু তারা জনগণ থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এবং তাদের নেতা কর্মীরাও একটা হতাশার মধ্যে, এবং তারা আর পার্টিসিপেশন করছে না। যখন দেখা গেল যে আপনার 5টি সিটি কর্পোরেশনে বিএনপির এই যে বিজয়, এই বিজয়ের পরেও যখন আপনার এই নির্বাচনকে বর্জন করা, এই যে সংস্কৃতি, ঠিক বিকল্পভাবে দেখবেন যে আওয়ামী লীগ কিন্তু কোনো নির্বাচনে আপনার বর্জন করেনি। শুধু 15ই আগস্টে যে নির্বাচন সেটি ছাড়া, 15 ফেব্রুয়ারি যে নির্বাচন সেটি ছাড়া প্রত্যেকটা নির্বাচনে কিন্তু আওয়ামী লীগ পার্টিসিপেট করেছে। এবং সেটা 79-এ যখন মার্শাল ছিল তখন পার্টিসিপেট করেছে। হানা ভোট যখন জিয়াউর রহমান সাহেব করেছে তখনও পার্টিসিপেট করেছে। অর্থাৎ গণতন্ত্রকে উত্তরণের জন্য জনগণের ক্ষমতায় বিশ্বাস করে আওয়ামী লীগ, যে কারণে
এই 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 জায়গাতে আওয়ামী লীগ স্টিক করেছে। এবং আজকে যে কথাটি আসছে, আমরা একটা জায়গায় স্টিক করেছি, সেটা হলো যে 5ই জানুয়ারি নির্বাচনের প্রশ্নে যে কথাটি নিশ্চয়ই আলোচকরা আলোচনা করবেন, কিন্তু 5ই জানুয়ারি যে নির্বাচন, সেটি আমরা সাংবিধানিক যে নির্বাচনের যে ধারাবাহিকতা, এইটাকে ইনশিওর করেছি। কারণ এর বিপরীতে যে আন্দোলন ছিল, সেই আন্দোলন ছিল একটি অনির্বাচিত কিংবা অনিয়মতান্ত্রিকভাবে একটা সরকার পরিবর্তন হোক, এর একটা প্রবণতা ছিল, এর একটা লক্ষ্য ছিল। এবং যে কারণে হেফাজতুল ইসলামে যখন আন্দোলন হয়, সেই আন্দোলন কিন্তু আমরা দেখেছি যে সমস্ত ঢাকাবাসীকে আহ্বান করেছি সরকারকে উৎখাত, একটা নির্বাচিত সরকারকে উৎখাত। একটা সরকারকে আপনি যদি হটাতে চান, তাহলে নির্বাচন ছাড়া আর কি বিকল্প আছে? কিন্তু সেই পথেই কিন্তু বিরোধী দল আন্দোলন করছে। আজকের আন্দোলন আমি মনে করি, আমি ধন্যবাদ জানাবো বিরোধী দলকে যে আজকে তারা নিয়মতান্ত্রিকভাবে একটি নির্বাচনের দাবি নিয়ে আজকে আন্দোলন করছে। আমি মনে করি এইটি একটি বিরোধী দলের দায়িত্বপূর্ণ, তারা রাজনৈতিক কর্মসূচি দিয়ে যে এগিয়ে যাচ্ছে, এইটাকে আমি ধন্যবাদ জানাই। জি, আপনার কাছে আবার আসবো। জেবা আমিনা, আমাদের নুরুল ইসলাম সুজন, উনি বেশ কিছু অভিযোগের কথা বললেন এবং স্বাধীনতার 42 বছর পেরিয়ে গেল, তারপরেও কেন আমরা একটা শক্তিশালী গণতান্ত্রিক আপনার বাংলাদেশ বিনির্মাণ করতে পারলাম না? থ্যাংক ইউ। আজকে কিন্তু আমি খুব কষ্ট পেলাম। উনি কিন্তু আজকে একজন রাজনীতিবিদ, উনি যে ধরনের কথাটা বলেছেন যে আজকে অর্থনীতির যদি আমাদের উন্নতি না হয় তাহলে আমরা একটা ডেমোক্রেসিতে যেতে পারি না, এটা কিন্তু খুবই দুঃখজনক বিষয়। যে আজকে আমাদের অর্থনীতি আয় করে তারপরে কি ওনারা আমাদেরকে ইলেকশন দিবেন? এবং কিছু জিনিস উনি যে বলেছেন যে আজকে জনগণ আমাদের সাথে নেই, 5ই জানুয়ারিতেও তো কিন্তু জনগণ কিন্তু আমাদের সাথে যে ছিল এটা তো দেখিয়ে দিয়েছে। একটা কুকুর ছাড়া ইলেকশন ইয়াতে আপনারা সবাই দেখেছেন টেলিভিশনে যে একটা জায়গায় কেউ যায় নাই যেখানে 40টা ইয়া ছিল সেন্টার, এই 40টা সেন্টারে একটা কুকুর ছাড়া কিন্তু কেউ বসেছিল না। তো এখন আমার কথা হলো যে আপনারা যদি মনে করেন যে জনগণ এই ইলেকশনকে প্রত্যাহার করে নাই বা ইয়া করে নাই, রিজেক্ট করে নাই, তাহলে কিন্তু এটা আপনাদের কিন্তু খুব ভুল ধারণা। আজকে শুধু বিএনপির কেন কথা বলছেন যে বিএনপি ইলেকশনে যায় নাই? আমাকে শুধু একটা ছোট্ট একটা প্রশ্নের উত্তর দিবেন যে আজকে কিন্তু আমরা রেজিস্টার্ড কিন্তু 41টা পার্টি, আমাদের সেটার মধ্যে 12 জন অবশ্যই ইলেকশনে গিয়েছেন, যেভাবেই হোক ইলেকশনে গিয়েছেন বা সিলেকশনে গিয়েছেন, প্লাস আমাদের যে 20 দলীয় জোট, ওটার মধ্যে কিন্তু আমরা 12 জন আমাদের রেজিস্টার্ড, কিন্তু বাকি 17টা পার্টি ইনক্লুডিং মাহিবির পার্টি যেটা আছে, ওনারাও কিন্তু রেজিস্টার্ড, কিন্তু ওনারা ইলেকশনে যান নাই কেন? তো শুধু বিএনপি যে প্রত্যাহার করেছে ইলেকশন বা ইলেকশনে যায় নাই ইজ নট দ্য রাইট জাস্টিফিকেশন। কারণ আজকে যেখানে 41 parties have মানে only 12 parties has accepted election and বাকি সবাই রিজেক্ট করেছে, তো শুধু বিএনপির নামটা কেন আসে? প্লাস অন টপ অফ দ্যাট আপনি যদি দেখেন যে আজকে আমাদের রাজনীতিবিদ, আমি কিন্তু মাহির সাথে একমত হব যে পলিটিক্যাল উইল অ্যান্ড মাইন্ডসেট যদি আমরা চেঞ্জ না করি, আমরা যদি মনে করি যে আজকে আমরা জবরদখল করে আমরা জনগণকে যেভাবেই হোক বুঝিয়ে মানে কোনোভাবে চেপে বসে থাকবো, এইটা কিন্তু আজকাল যে ডিজিটাল বাংলাদেশ বলেন বা ডিজিটাল ওয়ার্ল্ড বলেন, এই যুগে কিন্তু আপনি এগুলো করতে পারবেন না। আজকে একটা 12 বছরের ছেলেও কিন্তু সচেতন হয়ে গেছে রাজনীতি সম্বন্ধে। আজকে আপনি বলবেন যে হ্যাঁ আমরা ইলেকশন জিতে এসেছি কনস্টিটিউশনালি হোক বা আনকনস্টিটিউশনালি হোক, হোয়াট এভার বলেন, লিজিটিমেট বলেন ইলিজিটিমেট বলেন, যেটাই বলেন, যতখানি পুরস্কার আপনারা নেন, কিন্তু যেখানে আপনাদের ডেমোক্রেসিতে, আজকে আমাদের ডেমোক্রেসিতে দুঃখজনক বিষয় যে আমরা 21st সেঞ্চুরিতে বাস করছি, এবং আজকে আমাদের এই ডেমোক্রেসিকে যদি আমরা ছেলে খেলা বলে মনে করি এবং মনে করি যে জনগণকে যেটা বুঝিয়ে দিব এবং বলবো যে 2021-এ আমরা হ্যান হব ত্যান হব, কিছু জায়গায় আমরা অগ্রসর হতে পারবো না যখন আমাদের উইল অফ দ্য পিপল থাকবে না, এবং জনগণ কিন্তু এগিয়ে আসবে, আজকে হোক বা কালকে হোক, যেভাবেই হোক। জি, জনাব রাজিকুজ্জামান রতন, আমরা তো আপনার স্বাধীনতা অর্জনের পর অনেকগুলো বছর পেরিয়ে আসলাম, এবং এতদিন পর এসে বাংলাদেশের গণতান্ত্রিক কিংবা গণতন্ত্র কতটুকু প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে আপনি মনে করছেন? একটা জিনিস যে 1971 সালের 16ই ডিসেম্বর আমরা যেমন বিজয় অর্জন করেছি, ঠিক দুঃখের কথা বলতে হবে যে 71 সালের 16ই ডিসেম্বর পর থেকে আমাদের বিজয়গুলো যেন হাতছাড়া হয়ে যেতে শুরু করলো। আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়েছিলাম কেন?
পাকিস্তানি 22 পরিবারের শোষণের বিরুদ্ধে একটা শোষণমুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। পাকিস্তানে ঘন ঘন সামরিক শাসন আসতো, আমরা সামরিক শাসনের বিপরীতে একটা গণতান্ত্রিক ব্যবস্থা চেয়েছিলাম। আমরা একদলীয় নয়, আমরা জবরদস্তিমূলক কোনো ব্যবস্থা চাইনি, আমরা বিশেষ ক্ষমতা আইনের মতন এরকম ব্যবস্থা আমরা চাইনি। আর পাকিস্তান একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে নিজেকে দাবি করেছিল, আমরা সাম্প্রদায়িক রাষ্ট্র নয়, একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র আমরা চেয়েছিলাম। এই তো মোটা দাগে আমাদের আকাঙ্ক্ষা ছিল। সেই আকাঙ্ক্ষাগুলো 71 সালের 16ই ডিসেম্বরে পূর্ণতা প্রাপ্ত হয়েছিল, কিন্তু তারপরে সেটা আরও যে বিকশিত হওয়ার কথা ছিল এটা বিকশিত হয়নি। আমরা দেখেছি আইনের শাসন, যেটা বলি রুল অফ ল, এটা না হয়ে রুলড বাই ল হয়ে গেল। আইন দ্বারা শাসন করার একটা ব্যবস্থা হলো, আমি যে আইন করব সেই আইনে আপনাকে মানতে হবে। সেটা ডেমোক্রেসির কিন্তু ভিত্তিটা নষ্ট হয়ে গেল। এবং তারপরে গত 42টা বছর আমাদের কিন্তু একদিকে শ্রমিকের, কৃষকের শ্রমে ঘামে অর্থনৈতিক অগ্রগতির স্মারক যেমন তৈরি করেছে, আবার গণতান্ত্রিক মূল্যবোধের দিক থেকে আমরা ঠিক ততখানি পশ্চাৎপসরণ করেছি। যেমন ধরুন 1971 সালে দেশের জনগণ সংখ্যা ছিল 7.5 কোটি, আমাদের ধান উৎপাদন হতো 1,10,00,000 টন। এখন আমাদের জনসংখ্যা 16 কোটি, ধান উৎপাদন হচ্ছে 3,58,00,000 টন। তার মানে হলো যে আমাদের জনসংখ্যা বেড়েছে দ্বিগুণ, খাদ্য উৎপাদন বেড়েছে 3 গুণ। তার মানে 71-এ যা আমাদের খাদ্য ছিল তার চেয়ে বেশি খাদ্য পাওয়ার কথা ছিল, কিন্তু মানুষের সেই খাদ্য প্রাপ্যতাটা কি বেড়েছে? কিংবা আমি যদি বলি বাজেটের আকার, 800 কোটি টাকার বাজেট থেকে বাজেট এখন 2 লক্ষ প্রায় 24,000 কোটি টাকা, প্রায় এত বিশাল বাজেট হয়েছে। কিন্তু শিক্ষার বরাদ্দটা দেখুন তো, শিক্ষার বরাদ্দ ক্রমান্বয়ে কমতে কমতে এবার 12% এসে থেকেছে। এমনকি আমরা যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি ছাত্র আন্দোলনে, তখন আমরা বলেছিলাম যে 18% শিক্ষার জন্য বরাদ্দ, শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ বাড়াও, সামরিক খাতে বরাদ্দ কমাও। আর এখন সেটা কমতে কমতে আমরা 12% এসে ঠেকলাম। তাহলে আমরা দেশের যে একটা উন্নয়নের যে একটা চিত্র তুলে ধরছি, আমরা স্বপ্নের চিত্র, আমরা গণতন্ত্র চাই, উন্নত শিক্ষা চাই, খাদ্য চাই, বস্ত্র চাই, তার জন্য বরাদ্দ কোথায়? আমাদের দেখুন পাশের দেশ নেপাল, সে তার জিডিপির 3.1% বরাদ্দ করে শিক্ষার জন্য, আমরা এবার বরাদ্দ করেছি জিডিপির মাত্র 2.2%। তাহলে কোথা থেকে উন্নত মানের শিক্ষা আসবে? আজকে খুব দুঃখের সঙ্গে একটা জিনিস দেখেন, পিএসসি পরীক্ষা হচ্ছে, প্রাইমারি স্কুল সার্টিফিকেট পরীক্ষা, 31 লক্ষ ছেলে মেয়ে পরীক্ষা দেওয়ার কথা। আমাদের 31 লক্ষ ছেলে মেয়ে ক্লাস 5-এ পরীক্ষা দেয়, উচ্চশিক্ষা যায় মাত্র 4% ছেলে মেয়ে, এবং 10 লক্ষ ছেলে মেয়ে ইন্টারমিডিয়েট পাস করে। কিভাবে ঝরে যায়? 31 লক্ষ থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত যেতে গিয়ে 21 লক্ষ ছেলে মেয়ে ঝরে যায়। ইন্টারমিডিয়েট পাস করেছে, তার মধ্যে 70,000 ছেলে মেয়ে পেয়েছে জিপিএ 5। অনলি 10 লক্ষের 70,000 মানে 7%। আর গোটা 30 লক্ষের মধ্যে কতটুকু? এদেরকে কোথায় ভর্তি করব আমরা? কোথায় এদেরকে পড়াবো? আমাদের সেই পাবলিক ইউনিভার্সিটিগুলো কোথায়? একের পর এক প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, প্রাইভেট মেডিকেল কলেজ হয়েছে, সেটা কি সাধারণ মানুষের নাগালের মধ্যে আছে? ফলে স্বাধীনতার স্বপ্ন কি এরকম ছিল যে টাকা থাকলে শিক্ষা পাবো, টাকা না থাকলে নাই, টাকা থাকলে চিকিৎসা পাবো, টাকা না থাকলে নাই, টাকা থাকলে আমি খাদ্য পাবো, টাকা না থাকলে নাই? একদিকে আমি দেশের খাদ্য বিদেশে রপ্তানি করার কথা বলছি, আর একদিকে দেশের মানুষ পুষ্টিহীনতার কারণে নাকি দৈর্ঘ্যে দিন দিন ছোট হয়ে যাচ্ছে, এটাও রিপোর্ট বেরিয়ে আসে। তাহলে এটা কি আমাদের স্বাধীনতার স্বপ্ন এবং আকাঙ্ক্ষার সঙ্গে সঙ্গতিপূর্ণ? কেন হলো না? অর্থনৈতিক দিক থেকে অগ্রগতির অনেকগুলো সূচক আমরা দেখাতে পারবো, কিন্তু ডেমোক্রেসির বিউটিটা কি? পরমত সহিষ্ণুতা যেমন, ভিন্ন মতের সঙ্গে অ্যাকোমোডেট করবার ক্ষমতাটাও তেমন। আমাদের পরমত সহিষ্ণুতা নাই, ভিন্ন মতকে আমরা এলিমিনেট করার একটা চেষ্টা গিয়েছি। আপনি আমার বিপক্ষে কথা বলেছেন, সাথে সাথে আপনাকে আমি শত্রু বানিয়ে ফেলেছি। আপনার কথার মধ্যে যুক্তিটা আমার দুর্বলতাটাকে দূর করার ক্ষেত্রে সহায়ক হতে পারতো, সেটা নয়। মানে আপনার যুক্তিটা যেন আমি আর, মানে এটা প্রসেস অফ এলিমিনেশন হচ্ছে প্রসেস অফ অ্যাকোমোডেশনের বিপরীতে। যে কারণে হয়ে গেছে কি, ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট যখন গোজ হ্যান্ড ইন হ্যান্ড, তখন একটা দেশের প্রসপ্যারিটি হয়। আর যখন ডেভেলপমেন্টের কথা বলছি কিন্তু ডেমোক্রেসি নাই, তখন কি হবে? একটা ফ্রাজাইল একটা স্টেটে পরিণত হবে। আমাদের দেশটা প্রায় সেরকম। আমরা একটা টলটলায়মান অর্থনীতির মধ্যে আছি। যদি হরতাল হয় অর্থনীতির কি হবে? যদি বিদেশি সাহায্য না আসে তাহলে কি হবে? যদি একটা অমুক সমস্যা হয় তাহলে কি হবে? তার মানে আমরা একটা আশঙ্কার অর্থনীতির মধ্যে আছি, আতঙ্কের মধ্যে। কিন্তু মানে আমরা যদির মধ্যে আটকে গেছি। যে আপনার কাছে আবার আসবো, পলক ভাই, পার্থ ভাই, আপনি বলেন আসলে। আমি ওকে কথা বলতে বলতে অনেকগুলো কথাই শুনেছেন আপনি, এবং আসলে আপনার আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কেমন যেন আপনার নির্বাচক কেন্দ্রিক হয়ে গেছে, ওটাই যেন গণতন্ত্র, কিংবা অথচ ওটা তো গণতন্ত্রের একটা অংশ। না, আপনাকে ধন্যবাদ। এখানে রতন ভাই খুব সুন্দর করে বলেছেন, তারপর সুজন ভাইও বলেছেন পলিটিক্যালি। আমি জিনিসটা অন্যভাবে দেখি। যেমন আপনি প্রথমেই একটা কথা বলেছেন, এই ব্যর্থতা আমাদের সকলের। আসলে আমি মনে করি ব্যর্থতাটা কিন্তু রাজনীতিবিদদের, বিকজ রাজনীতিবিদদেরই কিন্তু এই লিডটা দেয়া উচিত। জনগণ কিন্তু রিপিটেড ফ্যাশনে আমাদেরকে বারবার ট্রাস্ট করেছে, বিশ্বাস করেছে এবং আমাদেরকে দিয়েছে। দেখুন আজকে সুজন ভাই যে কথাটা বললেন
যে হেফাজতের কথাটা বললেন বা যাই বললেন, হেফাজত তার একটা সঙ্গত দাবি, বা সেটা কি রাইট রং সেটা পরের কথা, তিনি তার দাবি উত্থাপন করেছেন, সেটা পছন্দ হতেও পারে নাও হতে পারে। সেটাকে একটা কথা আছে কিন্তু এটা ওয়ার্ল্ড ওয়াইড যে দেশের আপনার জনগণ কেমন তার উপর নির্ভর করছে সম্পূর্ণই সে দেশের রাজনীতি কিংবা রাজনীতিবিদরা কেমন হবেন। কারণ এখানে কিন্তু শুধুমাত্র রাজনীতিবিদদেরও দোষ দিলে হবে না, সবারই এখানে দায়িত্ব আছে। না, আমি আপনাকে বোঝানো, এই যে আপনার এই কথাটা ধরে আমি বোঝানোর চেষ্টা করছি। দেখুন, রাজনীতিবিদদের আপনি যদি শীর্ষ পর্যায়ে আইনের শাসন না পান, আপনি কিন্তু নিচের পর্যায়ে পাবেন না। আপনি যখন দেখবেন 5,000 কোটি টাকা চুরি করে হলমার্ক বা শেয়ার মার্কেটের লক্ষ কোটি টাকা কেলেঙ্কারি করা হচ্ছে, তারপরে তারা দিব্যি ঘুরছে। আপনি যদি দেখেন বেসিক ব্যাংকের মতো জায়গা থেকে 4,500 কোটি টাকা বের হয়ে গেল, মন্ত্রী মিনিস্টাররা ভিওআইপি ব্যবসা করছে, মন্ত্রীদের দুর্নীতি, বিমানের দুর্নীতি, তখন কলাওয়ালা সাধারণ যে কলার মধ্যে বিষাক্ত জিনিস মিশায়, সে চিন্তা করে যে ওয়াই শুড ল স্ট্যান্ড ফর মি, ওয়াই? বিকজ এই কারণে মাছের পচন কিন্তু প্রথম থেকে ধরে। সো আমি জানি না আপনি এই কোটেশনটা কোথা থেকে আনলেন, বাট আমি মনে করি আমাদের দায়িত্ব শুধুমাত্র দেশ চালানো না, আমাদের দায়িত্ব টু লিড দ্য পিপল, মানুষকে বোঝানো। এই কারণে আইনের শাসন ওপরের দিকে অত্যন্ত প্রয়োজনীয়। আর আইনের শাসন যখনই আপনার থাকবে না, আপনার অন্য ইটস লাইক আপনি একটা লিপস্টিক বা আইশ্যাডো দিচ্ছেন একটা ডেড বডিকে, যে আপনি যতই সুন্দর বানান, যতই জিডিপি গ্রোথ বানান, আইনের শাসন না হলে আপনার লেজিটিমেসি থাকবে না। এখন আইনের শাসনের মধ্যে অনেক কিছু চলে আসবে, যেমন ভাই বললেন যে পরাজয় মেনে নেয় না, আমরা কেউই পরাজয় মেনে নেয় না। এটা একটা রাজনৈতিক কালচার যে আমরা রাইটলি মানি না। যেমন ইলেকশনের আগে ইউ ডোন্ট ডাই বিফোর ইউ ডাই। আমরা দেখেছি ব্রিটেনেও যেখানে জন মেজর ইলেকশন করেছে, তিনি জানতেন তিনি হারবেন, তারপর ইলেকশনের আগের দিন বলেছেন আমি জিতবো। বাট আপনার এভাবেও, বাট এটা আপনার জেস্টার দেখতে হবে। আমরা যখন পার্লামেন্টে যাই, তার মানে আমরা কিন্তু মেনে নিয়েছি, এই কারণে কিন্তু আমরা পার্লামেন্টে গেছি। পলিটিক্যাল স্টেটমেন্ট কিন্তু সম্পূর্ণ আলাদা। এখন যেই কথাটা এখানে আসছে, আপনি যে কথা নিয়ে বলছেন যে আমরা আমাদের জিডিপি গ্রোথ বলে, আপনি যেই বলেন, আমি বারবার আপনাকে একটা কথাই বলবো যে ভাই যেটা বলেন যে হেফাজতের জন্য আমাদের নেত্রী বলেছে সবাইকে আসার জন্য দিস এন্ড দ্যাট, এটা তো সত্যি কথা যে ঢাকা সিটিতে যেরকম রেসপন্স মানুষের আসার কথা ছিল সেরকম আসেনি, এবং সেই ব্যর্থতা আমাদের। এটা কেন হয়েছে? এটা একদিনে না, এটা এই 40 বছরে আমাদের উপর থেকে মানুষের মন উঠে যেতে যেতে মানুষ হয়তো সরকারকে ইলেকশন হলে আমাদেরকে ভোট দেবে, আমি ঢাকার কথা বলছি, ভোট দেবে, কিন্তু হয়তো আমাদের জন্য জান দিচ্ছে না। কিন্তু এই প্রবলেমটা কিন্তু শুধু আমাদের না, এই প্রবলেমটা কিন্তু আওয়ামী লীগের আরো বেশি। কেন? আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক দেউলিয়ত্বের মধ্যে দিয়ে যাচ্ছে এখন বাংলাদেশে। এই মুহূর্তে আওয়ামী লীগ সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, অথচ সবচেয়ে বেশি রাজনৈতিক দেউলিয়ত্ব হচ্ছে। আপনি লক্ষ্য করবেন, আজ থেকে 2.5-3 বছর আগে তোফায়েল আহমেদ সাহেব, রাশেদ খান মেনন সাহেবরা কিন্তু মন্ত্রণালয় রিফিউজ করে দিয়েছেন, এবং তোফায়েল আহমেদ সাহেব এত কান্নাকাটি করেছেন, বাংলা সিনেমাতে সাবানও এত কান্নাকাটি করেনি। টেলিভিশনের এমন কোনাও নাই যেখানে যে আওয়ামী লীগের একটা নর্মাল কর্মী হয়ে থাকতে চায়, এই আমার শরীর ভালো না, মেনন সাহেবেরও তাই, তিনি অত কান্নাকাটি করেননি, বাট তিনি হি হ্যাড হিজ রিজার্ভেশনস। বাট 2 বছর পর এমন ওষুধ কি খেলো যে ওনারা এই ক্যাবিনেটের মন্ত্রী হয়ে গেল, বিকজ দেখছে যে আওয়ামী লীগ টিকে যাচ্ছে। আজকে আমি আপনাকে বলি, যদি রাশেদ খান মেনন, ইনু সাহেব, তোফায়েল আহমেদ, আমু সাহেব, শেখ সেলিম সাহেব, ইনারা যদি ক্যাবিনেটে না থাকতো, আর আজকের আওয়ামী লীগের পার্লামেন্টে যদি এদের মধ্যে একজন লোক দাঁড়িয়ে বলতে, এনাদের মধ্যে একজন, যে একই মাগুরার নির্বাচন, এর জন্য কি স্বাধীনতা যুদ্ধ, একই সোনার বাংলা, সেই কথাকে কাউন্টার করার মতো কোনো নেতা আওয়ামী লীগে নেই। এই কারণে তাদের ভাগ বাটোয়ারা করার জন্য তাদের মুখ, আর তাদেরও বয়স হয়েছে, ওনারাও চিন্তা করছেন যে আজকে আর আমরা নতুন কোনো একবার তো সংস্কার করে কুসংস্কার হয়ে গেছে, সো এখন চিন্তা করে যে আমরা করবো না। সো আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়ত এত খারাপ, যার কারণে এইচ.টি. ইমামের মতো লোক যেই কথা বলেছে, ট্রাস্ট মি, আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড ইন্টেলিজেন্ট, বাট আমি ক্লাস 5-এ থাকতে বেশি বুদ্ধিমান ছিলাম, যেই কথা তিনি বলেছেন। তো আমি তাই বলছি যে দায় দায়িত্ব রাজনীতিবিদদেরই নিতে হবে, বিকজ মাছের পচন মাথা থেকেই স্টার্ট। জি, ধন্যবাদ। জুনায়েদ আহমেদ পলক, আপনার কাছে শুনতে চাচ্ছি, আপনি সবার কথাই শুনলেন, অনেকগুলো অভিযোগের কথা বলা হয়েছে, এবং শক্তিশালী গণতন্ত্রের ব্যাপারটা যদি আপনি। জি, ধন্যবাদ। আজকে আসলে আলোচনাটা আপনি শুরু করেছেন যে স্থিতিশীল রাজনৈতিক অবস্থা এবং গণতন্ত্র, তো এই দুইটারই আমরা নিশ্চিত আমরা চিরস্থায়ী একটা অবস্থান দেখতে চাই বাংলাদেশের রাজনৈতিক চর্চায়। তো সেইটাকে নিশ্চিত করতে গেলে করবে কারা? রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ।
তো আমরা আমাদের রতন ভাই বলেছেন যে আমাদের অতীত রাজনৈতিক ঐতিহ্য ইতিহাস সবকিছুই বলেছেন, সেখানে আমি যেতে যাচ্ছি না। তো আমি শুধু একটা কথা বলতে চাই যে এখানে একটা বিতর্ক বারবার এসছে যে সুশাসন আগে না অর্থনৈতিক উন্নয়ন আগে। আমি বলবো যে সুশাসনটাকে নিশ্চিত করতে যখন আপনি সমর্থ হবেন তখন কিন্তু উন্নয়নটা আস্তে আস্তে আসতে থাকবে, এবং সমতা বন্টন, সুষম বন্টন, এই যে ধনী দারিদ্রের যে মানে বিভেদ, শ্রেণী বৈষম্য যাই বলি না কেন, সেগুলো কিন্তু কমিয়ে আনার জন্য সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তো আমরা কি আইনহীনতার মধ্যে ছিলাম? সেখান থেকে কি আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ার পথে আছি, নাকি আমরা আইনের শাসনের মধ্যে ছিলাম, সেখান থেকে 2008-এর 29শে ডিসেম্বরের নির্বাচনের পর আমরা আইনহীনতার পথে হাঁটছি? আমাদের কি ইতিহাস পরিসংখ্যান কি বলে? সাম্প্রতিক সময়ে রাজনৈতিক যেই আমাদের যেই ঘটনাগুলি, সেগুলো আমাদেরকে কি শিক্ষা দেয়? আমরা দেখেছি যে 96 সালের আগে পর্যন্ত আমরা আইনহীনতার মধ্যে ছিলাম। যেই দেশে জাতির পিতাকে হত্যা করলে বিচার পাওয়া যাবে না, সেটা সংসদে আইন করা হয়েছিল। সেটা কি আইনের শাসনের সময় ছিল? সেটা কি আইনের শাসন ছিল, নাকি আইনহীনতার শাসন ছিল? এই উত্তরটা কি? আমরা 96 সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করার পর সংসদে সেই আইনটাকে আবার পাশ করতে হলো যে জাতির পিতার হত্যাকারীদের বিচার বাংলাদেশে প্রচলিত আইনে করা যাবে। তাহলে কি সেটাকে আইনের শাসনে ফিরে আসার সময়টা শুরু হলো, নাকি আইনহীনতার শাসন শুরু হলো? তারপরে কিন্তু সেই প্রচলিত ধারায় জাতির পিতাকে সপরিবারে হত্যার বিচার শুরু করা হলো। আমি তো বলবো যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আইনের শাসন সেই থেকে শুরু করা হলো, আইনহীনতার অবসান শুরু হলো। আমি বলবো যে আজকে মাহি ভাই প্রথমেই তুলে ধরেছেন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল আমরা অ্যাচিভ করলাম, নাকি শুধুমাত্র আমরা একটা নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার নাটক আমরা মঞ্চায়ন করলাম? আমি তো বলবো যে 2000 সালে যখন মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল 15 সাল পর্যন্ত নির্ধারিত করা হয়েছিল, বিশ্বের 193টা রাষ্ট্রের মধ্যে খুব কম, মনে হয় 10টা কি 15টা দেশ হবে। এইবারও কিন্তু সেটা মানে আমাদের বাংলাদেশ সব জায়গায় রোল মডেল হিসেবে সব জায়গায় আলোচনা এসছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সেশনে চেয়ার করেছেন, কোথাও কো চেয়ার করেছেন, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের সুনাম এসছে। কেন? কারণ আমরা 8টা গোলের মধ্যে আমরা 6টা গোল আমরা অ্যাচিভ করেছি। কখন করেছি? কোন কোন সময় কোন কোন গোল অ্যাচিভ করলাম? 2015 সালের আগেই করেছেন। 2015 সালের আগেই আমরা করেছি। কি কি করেছি? আমরা ইরেডিকেট এক্সট্রিম পভার্টি, আমরা আমাদের গোলে পৌঁছে গেছি। আমরা ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন, আমি বলছি সেটাই আমরা কি করেছি 2008 সালে। হ্যাঁ, কবে পৌঁছাইছি? আমরা 2008 সালে যখন 29শে ডিসেম্বর আমরা জনগণের ভোটে আমরা দ্বিতীয়বার সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি, তারপরে এই 5 বছর 10 মাসে আমরা দারিদ্রতার পরিমাণ অর্ধেকে নামিয়ে এনেছি। শুধু এই 5 বছরে। এটা তো আমার কিছু বলার নাই, এটা তো আপনার ইউনাইটেড নেশনসের পরিসংখ্যান, এটা তো আমার বানানো আওয়ামী লীগের স্টেটমেন্ট না। এটা সারা বিশ্বের কাছে অনুকরণীয় হয়েছে। এখন 25% দারিদ্রতা হার নেমে এসছে, যেটা ছিল 45% যখন আমরা সরকারের দায়িত্ব গ্রহণ করি। আপনি বলেছেন রতন ভাইয়ের একটা বিষয়ে আমি খুবই শ্রদ্ধা করি, আমরা সবাই রতন ভাইকে, এবং উনার অত্যন্ত গঠনমূলক সমালোচনা আমরা সবসময় মনোযোগের সাথে শুনি এবং নিজেদেরকে সংশোধন করার চেষ্টা করি। এখানে উনি বলেছেন যে 31 লাখ প্রাইমারি স্টুডেন্ট, তারা কেন 11 লাখ হয়ে যায় না ইন্টারমিডিয়েট 12 ক্লাসে যায়, 11 ক্লাসে যায়? কারণটা হচ্ছে এটাই যে আমরা যে এই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অ্যাচিভ করেছি, সেটা হচ্ছে 2 নাম্বার যে এজেন্ডা ছিল, সেটা হচ্ছে ইউনিভার্সাল প্রাইমারি এডুকেশন। সেইটা আমরা 100% এনরোলমেন্টের টার্গেট যেটা করেছিলাম, সেটা আমরা 99% আমরা অ্যাচিভ করেছি। যার ফলে আজকে 31 লাখ প্রাথমিক মানে প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রী আমরা স্কুলে আনতে পেরেছি। এটা আমাদের ক্রেডিট, এই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রেডিট, যে উনি ওনার যে দেওয়া অঙ্গীকার ছিল সেটা উনি পূরণ করেছেন। 31 লাখ শিশু আজকে প্রাইমারি এডুকেশনে ইন করেছে। কারণটা হচ্ছে আমরা স্কুলে তাদের আসার ব্যবস্থা করেছি, আমরা প্রতি 1500 মানুষের জন্য প্রাইমারি স্কুল প্রতিষ্ঠা করেছি, আমরা বিনামূল্যে ক্লাস 1 to 10 আমরা বই দিয়েছি। আজকে রতন ভাইকে আমি বলতে চাই যে এই সংখ্যাটা বৃদ্ধি হয়েছে এই জন্যই। আপনি দেখবেন আজকে প্রতিটা জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমরা কিন্তু সেই কারণে আজকে প্রাইমারি এডুকেশনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর একটা বলবো যে ম্যাটারনাল হেলথ সহ অন্যান্য 6টা আমরা গোল অ্যাচিভ করেছি। ফলে আমি বলবো সেই ইন্ডিকেটরের দিক থেকেও কিন্তু বাংলাদেশ সারা বিশ্বের কাছে রোল মডেল।
আমরা 4,500 ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করেছি, যেটা শুধু বাংলাদেশে না সারা বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে। উইসিস +10 অ্যাওয়ার্ড পেয়েছি, আমরা উইটস অ্যাওয়ার্ড পেয়েছি। এগুলো কোনোভাবে ম্যানেজ করে পাওয়া যায় না। এটা 193টা রাষ্ট্রের বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন স্টাডি করে সেইটা ইন্টারন্যাশনাল। কোনটা ম্যানেজ করে পাওয়া যায়, কোন কোন অ্যাওয়ার্ড? অনেক অ্যাওয়ার্ড পাওয়া যায়, অনেক সময় নোবেল মানে নিয়েও বিতর্ক আছে। এইবারও বলা হয়েছে যে ব্যালেন্স করা হয়েছে, এটা আমার কথা না, এটা অনেক স্কলারের কথা, অনেক বড় বড় বুদ্ধিজীবী আন্তর্জাতিক মানের তারাও বলে থাকেন যে বিভিন্ন ধরনের অনেক কিছুই রাজনৈতিক কারণে করা হয়। কিন্তু আমি বলছি যে উইসিস +10 অথবা উইটস অ্যাওয়ার্ড, যেটি আমাদের কমিউনিকেশন এবং আইসিটি ক্ষেত্রে যেগুলো ভাই বললেন যে পরাজয় মেনে নেয় না, আমরা কেউই পরাজয় মেনে নেয় না। এটা একটা রাজনৈতিক কালচার যে আমরা রাইটলি মানি না। যেমন ইলেকশন খুব প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে আপনি মনে করছেন? একটা জিনিস যে 1971 সালের 16ই ডিসেম্বর আমরা যেমন বিজয় অর্জন করেছি, ঠিক দুঃখের আপনি বলেছেন রতন ভাইয়ের একটা বিষয়ে আমি খুবই শ্রদ্ধা করি আমরা সবাই রতন ভাইকে, এবং উনার অত্যন্ত গঠনমূলক সমালোচনা আমরা সবসময় মনোযোগের সাথে শুনি এবং নিজেদেরকে সংশোধন। আমরা এই সংজ্ঞা দিলে চলবে না। এভরি টাইম আমাদের অনেক সিনিয়র পর্যায়ের নেতা নেতা যখন বাইরে গিয়ে বারবার বলছেন আমরা মধ্য আয়ের দেশে পরিণত হবো, ইটস নট ট্রু। আপনি এবং এতদিন পরে সে বাংলাদেশের গণতান্ত্রিক কিংবা গণতন্ত্র কতটুকু প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে বলে আপনি মনে করছেন? একটা জিনিস, বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগ সবচেয়ে পুরনো রাজনৈতিক দল, অথচ সবচেয়ে বেশি রাজনৈতিক দলিত হচ্ছে। আপনি লক্ষ্য করবেন আজ থেকে 2.5-3 বছর আগে তোফায়েল আহমেদ সাহেব, রাশেদ খান মেনন সাহেব, যদি ধরে নিই 90 সালকেও যদি ধরে নিই যে 90 সালের পরে আমরা যে ধারায় যাচ্ছিলাম সেটা হলো আমাদের সামনে ছিল একটা কেয়ারটেকার গভর্নমেন্ট। বৃদ্ধি হয়েছে এই জন্যই। আপনি দেখবেন আজকে প্রতিটা জেলায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় কলেজ। আজকে আমরা কিন্তু সেই কারণে এই যে বিজয়, এই বিজয়ের পরেও যখন আপনার এই নির্বাচনকে বর্জন করা, এই যে সংস্কৃতি, ঠিক বিকল্পভাবে দেখবেন নর্মাল কর্মী হয়ে থাকতে চাই, এই আমার শরীর ভালো না। মেনন সাহেবেরও তাই, তিনি অত কান্নাকাটি করেননি, বাট তিনি হি হ্যাড হিজ রিজার্ভেশনস। বাট 2 বছর পর এমন ওষুধ কি খেলো? রেখেই আজ আমরা আলোচনা করব স্থিতিশীল রাজনীতি ও শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে করণীয় নিয়ে। আমাদের সাথে আছেন তথ্য যোগাযোগ বিরোধী দলের দায়িত্বপূর্ণ, তারা রাজনৈতিক কর্মসূচি দিয়ে যে এগিয়ে যাচ্ছে, এইটাকে আমি ধন্যবাদ জানাই। জি, আপনার কাছে আবার আসবো। জেবা আমিনা, 71-এ যা আমাদের খাদ্য ছিল তার চেয়ে বেশি খাদ্য পাওয়ার কথা ছিল, কিন্তু মানুষের সেই খাদ্য প্রাপ্যতাটা কি বেড়েছে? কিংবা আমি যদি বলি বাজেটের আকার 800 কোটি টাকার বাজেট থেকে হয়েছে যে ব্যালেন্স করা হয়েছে, এটা আমার কথা না, এটা অনেক স্কলারের কথা, অনেক বড় বড় বুদ্ধিজীবী আন্তর্জাতিক মানের তারাও বলে থাকেন যে বিভিন্ন ধরনের অনেক কিছুই দলীয় নয়। আমরা জবরদস্তিমূলক কোনো ব্যবস্থা চাইনি, আমরা বিশেষ ক্ষমতা আইনের মতন এরকম ব্যবস্থা আমরা চাইনি। আর পাকিস্তান একটা সাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে নিজেকে দাবি করেছিল। আমরা কিংবা আমি যদি বলি বাজেটের আকার 800 কোটি টাকার বাজেট থেকে বাজেট এখন 2 লক্ষ প্রায় 24,000 কোটি টাকা, প্রায় এত বিশাল বাজেট হয়েছে। যে একটা জায়গায় কেউ যায় নাই যেখানে 40টা ইয়া ছিল সেন্টার, এই 40টা সেন্টারে একটা কুকুর ছাড়া কিন্তু কেউ বসেছিল না। তো এখন সদিচ্ছার অভাব। জি, আপনার কাছে আবার আসবো। জনাব নূর ইসলাম সুজন, এইমাত্র মাহিবী চৌধুরী বেশ কিছু সূচকের কথা বলেছেন এবং 2021 সালের অর্জনগুলো কিংবা যে সূচকগুলোর কথা বলেছে সেই জায়গাটা আপনি কিভাবে ডিফার করেন কিংবা আপনার মতামতটা আমরা জানতে চাচ্ছি। মাহিবী চৌধুরীর যে বক্তব্য, এটা সঙ্গে আমি আমাদের সাথে আছেন তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, আছেন সরকার দলীয় সংসদ সদস্য নুরুল ইসলাম সুজন। দিব এবং বলবো যে 2021-এ আমরা হ্যান হব ত্যান হব, কিছু জায়গায় আমরা অগ্রসর হতে পারবো না যখন আমাদের উইল অফ দ্য পিপল থাকবে না এবং জনগণ কিন্তু এগিয়ে জনাব নূর ইসলাম সুজন, এইমাত্র মাহিবী চৌধুরী বেশ কিছু সূচকের কথা বলেছেন এবং 2021 সালের মধ্যে মধ্য আয়ের দেশে 24,000 কোটি টাকা, প্রায় এত বিশাল বাজেট হয়েছে। কিন্তু শিক্ষার বরাদ্দটা দেখুন তো, শিক্ষার বরাদ্দ ক্রমান্বয়ে কমতে কমতে এবার 12% এসে থেকেছে। এমনকি আমরা স্মারক যেমন তৈরি করেছে, আবার গণতান্ত্রিক মূল্যবোধের দিক থেকে আমরা ঠিক ততখানি পশ্চাৎপসরণ করেছি। যেমন ধরুন 1971 সালে দেশের জনগণ সংখ্যা ছিল 7.5 কোটি, আমাদের ধান আমরা যখন গণতন্ত্র নিয়ে কথা বলি, আমরা যখন উন্নয়ন নিয়ে কথা বলি, আমরা যখন স্থিতিশীলতা নিয়ে কথা বলি, ফার্স্ট
যারা সরকারে থাকবেন তাদেরকে প্রমাণ করতে হবে ইয়েস উই হ্যাভ দ্য পলিটিক্যাল উইল। এবং সংজ্ঞা জাতিসংঘ দিয়েছে, সেখানে কিন্তু শুধু পার ক্যাপিটা ইনকাম ইজ নট দি অনলি থিং। এখানে আপনাকে দেখতে হবে যে আপনি মধ্য আয়ের দেশ হতে হলে আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে হবে, 1 নম্বর। এই যে সংস্কৃতি, ঠিক বিকল্পভাবে দেখবেন যে আওয়ামী লীগ কিন্তু কোনো নির্বাচনে আপনার আপনার বর্জন করেনি। ইনু সাহেব, তোফায়েল আহমেদ, আমু সাহেব, শেখ সেলিম সাহেব, ইনারা যদি ক্যাবিনেটে না থাকতো আর আজকের আওয়ামী লীগের পার্লামেন্টে যদি এদের মধ্যে একজন লোক দাঁড়িয়ে বলতে 99% আমরা অ্যাচিভ করেছি, যার ফলে আজকে 31 লাখ প্রাথমিক প্রাথমিক পর্যায়ে ছাত্রছাত্রী আমরা স্কুলে আনতে পেরেছি। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, 2021 সালের মধ্যে মধ্য আয়ের দেশে যেতে হলে সবার আগে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। বলছেন যে আমরা আমাদের জিডিপি গ্রোথ বলেন, আপনি যেই বলেন, আমি বারবার আপনাকে একটা কথাই বলবো যে ভাই যেটা বলেন যে হেফাজতের জন্য আমাদের নেত্রী বলেছে সবাইকে আসার। আপনি বলেন, আসলে আমি ওকে কথা বলতে বলতে অনেকগুলো কথাই শুনেছেন আপনি, এবং আসলে আপনার আমাদের দেশের রাজনৈতিক দলগুলো কেমন যেন আপনার এখন এইচটি ইমামের মতো লোক যেই কথা বলেছে, ট্রাস্ট মি, আই ডোন্ট ওয়ান্ট টু সাউন্ড ইন্টেলিজেন্ট, বাট আমি ক্লাস 5-এ থাকতে বেশি বুদ্ধিমান ছিলাম। জি, যেই কথা তিনি বলেছেন 58 লক্ষ টন, তার মানে হলো যে আমাদের জনসংখ্যা বেড়েছে 2 গুণ, খাদ্য উৎপাদন বেড়েছে 3 গুণ। তার মানে 71-এ যা আমাদের খাদ্য ছিল তার চেয়ে বেশি খাদ্য পাওয়ার কথা ছিল। কিন্তু আমরা পাকিস্তানের বিরুদ্ধে লড়েছিলাম কেন? পাকিস্তানি 22 পরিবারের শোষণের বিরুদ্ধে একটা শোষণমুক্ত বাংলাদেশ চেয়েছিলাম। পাকিস্তানে ঘন ঘন সামরিক শাসন আসতো, আমরা সামরিক শাসনের বিপরীতে একটা গণতান্ত্রিক ছেলেও কিন্তু সচেতন হয়ে গেছে রাজনীতি সম্বন্ধে। আজকে আপনি বলবেন যে হ্যাঁ আমরা ইলেকশন জিতে এসেছি কনস্টিটিউশনালি হোক বা আনকনস্টিটিউশনালি হোক, হোয়াট এভার বলেন। আমার কাছে মনে হয় যে আমরা যখন গণতন্ত্র নিয়ে কথা বলি, আমরা যখন উন্নয়ন নিয়ে কথা বলি, আমরা যখন স্থিতিশীলতা নিয়ে কথা বলি, ফার্স্ট যারা সরকারে থাকবেন তাদেরকে প্রমাণ করতে হবে ইয়েস উই হ্যাভ দ্য পলিটিক্যাল উইল। ভোট দেবে, কিন্তু হয়তো আমাদের জন্য জান দিচ্ছে না। কিন্তু এই প্রবলেমটা কিন্তু শুধু আমাদের না, এই প্রবলেমটা কিন্তু আওয়ামী লীগের আরো বেশি। কেন? আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক দেউলিয়তের মধ্যে ছিলাম। সেখান থেকে 2008-এর 29শে ডিসেম্বরের নির্বাচনের পর আমরা আইনহীনতার পথে হাঁটছি। আমাদের কি ইতিহাস পরিসংখ্যান কি বলে? সাম্প্রতিক অনিশ্চয়তা দূর হচ্ছে না। কেন অনিশ্চয়তা দূর হচ্ছে না, এর কারণ কি বলে আপনি মনে করছেন? থ্যাংক ইউ। আমি আসলে রেডি ছিলাম যে আমাকে দিয়ে শুরু হবে। ঠিক আছে। স্বাধীনতা পরবর্তী সময়ে অনেকগুলো গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে, কিন্তু কাটেনি রাজনৈতিক অনিশ্চয়তা। কেন এতদিনেও প্রতিষ্ঠিত হলো না? সালে যখন বিএনপি ক্ষমতায় আসছে তখনও কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে কারচুপির কথা বলা হয়েছে। এটা কি একরকম কালচার? না না, মেনে না নেওয়া এভাবেই। জি, জনাব রাজিকুজ্জামান রতন, আমরা তো আপনার স্বাধীনতা অর্জনের পর অনেকগুলো বছর পেরিয়ে আসলাম। যেই দেশে জাতির পিতাকে হত্যা করলে বিচার পাওয়া যাবে না, সেটা সংসদে আইন করা হয়েছিল। সেটা কি আইনের শাসনের সময় ছিল? জাতির পিতাকে সপরিবারে হত্যার বিচার শুরু করা হলো। আমি তো বলবো যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আইনের শাসন সেই থেকে শুরু করা হলো, আইনহীনতার অবসান। চ্যালেঞ্জ, আই ডোন্ট নো, সেটা করতে গেলে আপনার একটা পরিপূর্ণ প্ল্যান থাকতে হবে। আমার মনে হয় সরকার যেটা বলতে যাচ্ছে, দারিদ্রতার হার আমরা নিচে নামিয়ে আনতে পারবো কিনা, এবং পার্থ ভাই আপনি বলেন। আসলে আমি ওকে কথা বলতে বলতে অনেকগুলো কথাই শুনেছেন। আপনার যুক্তিটা যেন আমি আর মানে এটা প্রসেস অফ এলিমিনেশন হচ্ছে প্রসেস অফ অ্যাকোমোডেশনের বিপরীতে, যে কারণে হয়ে গেছে কি ডেমোক্রেসি অ্যান্ড ডেভেলপমেন্ট যখন গোজ হ্যান্ড ইন হ্যান্ড। ভাইও বলেছেন পলিটিক্যালি, আমি জিনিসটা অন্যভাবে দেখি। যেমন আপনি প্রথমেই একটা কথা বলেছেন, এই ব্যর্থতা আমাদের সকলের, আসলে আমি মনে করি ব্যর্থতাটা কিন্তু বাংলাদেশ সারা বিশ্বের কাছে রোল মডেল। আমরা 4500 ইউনিয়নে ইউনিয়ন ডিজিটাল সেন্টার প্রতিষ্ঠা করেছি, যেটা শুধু বাংলাদেশে না সারা বিশ্বের কাছে প্রশংসিত হয়েছে। উইসিস প্লাস দেশে যেতে হলে সবার আগে প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে ব্যক্তির জীবন থেকে শুরু করে পুরো রাষ্ট্রের অর্থনীতির ভবিষ্যৎ। আইনের শাসনের মধ্যে অনেক কিছু চলে আসবে। যেমন ভাই বললেন যে পরাজয় মেনে নেয় না, আমরা কেউই পরাজয় মেনে নেয় না, এটা একটা রাজনৈতিক কালচার না, অর্থনৈতিক উন্নয়ন আগে। আমি বলবো যে সুশাসনটাকে নিশ্চিত করতে যখন আপনি সমর্থ হবেন, তখন কিন্তু উন্নয়নটা আস্তে আস্তে আসতে থাকবে। এবং সমতা 8টা গোলের মধ্যে আমরা 6টা গোল আমরা অ্যাচিভ করেছি। কখন করেছি, কোন কোন সময় কোন কোন গোল অ্যাচিভ করলাম? আমরা 2000 যাবে না, সেটা সংসদে আইন করা হয়েছিল। সেটা কি আইনের শাসনের সময় ছিল?
সেটা কি আইনের শাসন ছিল নাকি আইনহীনতার শাসন ছিল? এই উত্তরটা কি? উইসিস প্লাস 10 অ্যাওয়ার্ড পেয়েছি, আমরা উইটস অ্যাওয়ার্ড পেয়েছি, এগুলো কোনোভাবে ম্যানেজ করে পাওয়া যায় না। এটা 193টা রাষ্ট্রের বিভিন্ন ক্যাটাগরি, বিভিন্ন স্টাডি করে সেইটা ইন্টারন্যাশনাল। জি, আপনার কাছে আবার আসবো। জেবা আমিনা, আমাদের নুরুল ইসলাম সুজন, উনি বেশ কিছু অভিযোগের কথা বললেন এবং স্বাধীনতার 42 বছরের স্বাধীনতা অর্জনের পর অনেকগুলো বছর পেরিয়ে আসলাম এবং এতদিন পরে সে বাংলাদেশের গণতান্ত্রিক কিংবা গণতন্ত্র কতটুকু প্রাতিষ্ঠানিক নেতৃত্বে সরকার গঠন করার পর সংসদে সেই আইনটাকে আবার পাশ করতে হলো যে জাতির পিতার হত্যাকারীদের বিচার বাংলাদেশে প্রচলিত আইন। আর আজকের আওয়ামী লীগের পার্লামেন্টে যদি এদের মধ্যে একজন লোক দাঁড়িয়ে বলতে, এনাদের মধ্যে একজন, যে একই মাগুরার নির্বাচন, এর জন্য কি স্বাধীনতা যুদ্ধ, একই সোনার বাংলা, সেই বা 2 বছর পর এমন ওষুধ কি খেলো যে ওনারা এই ক্যাবিনেটের মন্ত্রী হয়ে গেল, বিকজ দেখছে যে আওয়ামী লীগ টিকে যাচ্ছে। আজকে আমি আপনাকে বলি, যদি রাশেদ খান মেনন সুশাসন আগে না অর্থনৈতিক উন্নয়ন আগে? আমি বলবো যে সুশাসনটাকে নিশ্চিত করতে যখন আপনি সমর্থ হবেন তখন কিন্তু উন্নয়নটা আস্তে আস্তে আসতে থাকবে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, এই যে দল গঠন, যে সন্ত্রাস, এই যে আমরা বলি মানি ইজ নো প্রবলেম, যে কথাগুলি এগুলো কিন্তু এখানে উনি বলেছেন যে 31 লাখ প্রাইমারি স্টুডেন্ট, তারা কেন 11 লাখ হয়ে যায় না ইন্টারমিডিয়েট 12 ক্লাসে যে 11 ক্লাস। আজকে আমরা কিন্তু সেই কারণে আজকে প্রাইমারি এডুকেশনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। আর একটা বলবো যে ম্যাটারনাল হেলথ সহ অন্যান্য 6টা আমরা গোল অ্যাচিভ করেছি, কিন্তু তারপরে সেটা আরো যে বিকশিত হওয়ার কথা ছিল, বিকশিত হয়নি। আমরা দেখেছি আইনের শাসন, যেটা বলি রুল অফ ল, এটা না হয়ে রুলড বাই ল হয়ে গেল। আইন দ্বারা শাসন করার একটা কান্নাকাটি করেনি। টেলিভিশনের এমন কোথাও নাই যেখানে যে আওয়ামী লীগের একটা নর্মাল কর্মী হয়ে থাকতে চায়, এই আমার শরীর ভালো না, মেনন সাহেবেরও তাই, দুনিয়া তো কান্না। এবং শক্তিশালী গণতন্ত্রের ব্যাপারটা যদি আপনি। জি ধন্যবাদ। আজকে আসলে আলোচনাটা আপনি শুরু করেছেন যে স্থিতিশীল রাজনৈতিক অবস্থা, চেপে বসে থাকবো, এইটা কিন্তু আজকাল ওই যে ডিজিটাল বাংলাদেশ বলেন বা ডিজিটাল ওয়ার্ল্ড বলেন, এই যুগে কিন্তু আপনি এগুলো করতে পারবেন না। আজকে একটা 12 বছরের ছেলেও কিন্তু বলেছেন পলিটিক্যালি, আমি জিনিসটা অন্যভাবে দেখি। যেমন আপনি প্রথমেই একটা কথা বলেছেন, এই ব্যর্থতা আমাদের সকলের, আর আসলে আমি মনে করি ব্যর্থতাটা কিন্তু যে টাকা থাকলে শিক্ষা পাবো, টাকা না থাকলে নাই, টাকা থাকলে চিকিৎসা পাবো, টাকা না থাকলে নাই, টাকা থাকলে আমি খাদ্য পাবো, টাকা না থাকলে নাই। একদিকে আমি দেশের খাদ্য বিদেশে রপ্তানি করার কথা বলছি, তবে আমরা ইনশিওর করতে চেয়েছি যে অন্তপক্ষে সবারই একটা পার্টিসিপেশনই ইলেকশন হোক এবং ইলেকশনের মাধ্যমে জনগণ তাদের যে ভোটাধিকার, যেটা মনে হয়, আমার কাছে মনে হয় মূল সমস্যাটা ওই জায়গায়, রাজনৈতিক সদিচ্ছার অভাব। জি, আপনার আমাদের কাছে আবার বিভিন্ন জিনিস আসবো। আছে। জনাব নুরুল ইসলাম সুজন, এইমাত্র মাহিবী চন্দ্র, তো আমরা আমাদের রতন ভাই বলেছেন যে আমাদের অতীত রাজনৈতিক ঐতিহ্য ইতিহাস সবকিছুই বলেছেন, সেখানে আমি যেতে যাচ্ছি না। তো আমি শুধু একটা কথা বলতে চাই যে এখানে